সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কোঠা বিরোধী আন্দোলনে সারা দেশ উত্তাল। গণমাধ্যমের সূত্র মতে এ পর্যন্ত এই কোঠা বিরোধী আন্দোলনে 6 জন নিহত হয়েছে। এই কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে নানা কর্মসূচি দেশ জুড়ে পালিত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাধারণ শিক্ষার্থীরা যখন কোঠা বিরোধী আন্দোলন করছে, ঠিক এই কোঠা বিরোধী আন্দোলনকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বিরোধী আন্দোলন দাবি করে মুক্তিযোদ্ধা বা ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। সেই কর্মসূচির আলোকে আজকে আমরা দেখছি লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আজকে এই মানববন্ধন হচ্ছে। মানববন্ধনে ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা যখন কোটা বিরোধী আন্দোলন করছে, ঠিক সেই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন দাবি করে কিন্তু ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো বা মুক্তিযোদ্ধা তারা নানা কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির আলোকে আজকে হাতীবান্ধায় কর্মসূচিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। আজকে আজকে মুক্তিযোদ্ধাদেরকে, আজকে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে আজকে তারা সেভাবে আজকে শরীর হিসেবেই কোটা বিভক্ত করে নাই। অথচ আজকে 56% কোঠায় অন্যান্য তারা সৃষ্টি করে মহিলার কোঠা, আজকে প্রতিবন্ধী কোঠা, আজকে অনাথ সরকারি কোঠা, আজকে বিভিন্ন কোঠাগুলোর বিরুদ্ধে তাদের অভিযোগ নাই। তাদের অভিযোগ শুধু মুক্তিযোদ্ধারা যাতে কোঠায় অন্তর্ভুক্ত না থাকে, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার জাতিরা যাতে আজকে গর্ববোধ করেছে, সেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করে রাজাকার দাবি করেছে। কাজেই তারা স্বাধীনতা বিরোধী, তারা রাজাকারের প্রেতাত্মা, তারা আবার দেশটাতে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে লড়তে চায়। আজকে আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এদেরকে অবশ্যই এই স্বাধীনতা বিরোধীদের আজকে মুখোশ উন্মোচন করতে হবে। আজকে তারা ঘাটতি বেড়ে থেকে স্বাধীনতার বিপক্ষে আজকে জিয়াউর রহমান আজকে সে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমান ৭১ সালের পর বঙ্গবন্ধুকে হত্যার পর তারা বিশেষ করে সামরিক বাহিনী থেকে জিয়াউর রহমান আজকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসে আজকে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান তার গদি পাকাপোক্ত করতে চেয়েছিল। পাকিস্তানিদেরকে পাকিস্তান থেকে নিয়ে এসে তারা এখান থেকে নাগরিকত্ব দিয়েছিল এবং তাদেরকে নিয়েই দল গঠন করেছিল। আজকে সেই প্রেতাত্মারা আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তারা আবার আজকে ছদ্মবেশে ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে আজকে কোঠা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিতে গেলে অবশ্যই তাদেরকে আওয়ামী লীগ সহ যারা মুক্তিযোদ্ধার সংগঠক, যারা ৭১ সালে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তাদের সন্তান সন্ততি এখনো আছে, তারা এটা অবশ্যই প্রতিহত করবে। কাজেই বুঝতে হবে এই আন্দোলন তারা কিসের জন্য করছে, কার জন্য করছে, এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। কারণ মাত্র ৮% কোঠা যেখানে মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়, অথচ সরকার সম্মতভাবে এই কোঠা ৩০% মুক্তিযোদ্ধাদের দেওয়ার কথা। কিন্তু ৩০% তো দূরের কথা, তার ৩ ভাগের ১ ভাগ ১০%ও এখনো কোনো বিসিএস ক্যাডারে দেওয়া হয় নাই। সর্বোচ্চ দেওয়া হয়েছিল ৮.৫% এবং সর্বনিম্ন ৫% হিসেবেই কোটা দেওয়া হয়েছে। কাজেই আমি বলতে চাই, যারা ষড়যন্ত্র করছে তারা আজকে কমলবতী ছাত্রদেরকে বিভ্রান্ত করছে। আজকে তাদের সেই কথাগুলো বুঝাতে হবে, বুঝতে হবে। এবং আমি মনে করি অবশ্যই সরকার, যেহেতু কোঠা বাতিল চাইলেই বাতিল করা যাবে না, সে কারণেই আজকে সরকার আজকে মহামান্য হাইকোর্টের দিকে তাকিয়ে আছেন এবং সরকার আপিল করেছেন। অবশ্যই আগামী ৭ তারিখ রায় হবে, রায়ের মধ্য দিয়ে আমরা সেটা অবশ্যই মেনে নেব। মুক্তিযোদ্ধার সন্তান থেকে যারা স্বাধীনতাকামী মানুষ তারা অবশ্যই মেনে নেবে। আজকে সরকার হাইকোর্টের দিকে তাকিয়ে আছে, জনগণ হাইকোর্টের দিকে তাকিয়ে আছে।
আজকে আইনকে না মেনে যারা আজকে বিশৃঙ্খলা করছে, আইনকে না মেনে যারা আজকে স্বাধীনতা বিরোধীরা আজকে মাথা উঁচু করে দাঁড়ার জন্যই নামমাত্র কোঠার অজুহাত দিয়ে তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এটা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধার সন্তান কমরেডরা এটা কখনোই মেনে নিতে পারে না। কাজেই আবারও আহ্বান করব, অনুরোধ করব, আজকে গতকালকে 4 জন প্রাণ হারিয়েছে, কাজেই আর যেন নতুন করে কাউকে প্রাণ হারাতে না হয়। আজকে অবশ্যই সরকার অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখেছেন। আজকে যারা কোঠার আন্দোলন করছে তাদেরকেও আজকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মুক্তিযোদ্ধার সন্তান সহ সকল মুক্তিকামী মানুষের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। আপনাদেরকে জানিয়ে রাখি যে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার উদ্যোগে কিন্তু আজকের এই মানববন্ধন হচ্ছে। মানববন্ধনে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু সহ মুক্তিযোদ্ধার সন্তানরা তারা কিন্তু অংশগ্রহণ করছেন। সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আরও 2-1 সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমরা এই মুক্তিযোদ্ধা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এখানে একজন হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবি কি মূলত এই কোটা বিরোধী আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ ছোট ভাই আসাদুজ্জামান সাজু, সম্মানীয় দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক, মফস্বল সাংবাদিক সংস্থা লালমিরহাট জেলার সাধারণ সম্পাদক। সেই সাথে আসাদুজ্জামান সাজুর মাধ্যমে আমি উপস্থিত সাংবাদিক ভাইদের আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত জনসাধারণকে। আমি আমাদের দাবিগুলো জানানোর আগে আমি কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি যে দুটো পক্ষ এখানে তৈরি হয়ে যাচ্ছে। একটি পক্ষ নিজেদেরকে দাবি করছে যে তারা মেধাবী, আরেকটি পক্ষ অন্য পক্ষকে তারা বলছে মেধাহীন। কিন্তু প্রশ্ন আসতেছে যে তারা এই মেধাটা পরিমাপ করছে কি দিয়ে? মেধার পরিমাপক যন্ত্রটা কি? হয়তো বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের তাদের বিভিন্ন শ্রেণীতে অর্জিত প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, হয়তো GPA 5 বা GPA 4 ইত্যাদি তাদের পরিমাপক, অথবা সরকারি চাকরিতে BCS থেকে শুরু করে অন্যান্য ক্যাডার ভিত্তিক যে চাকরিগুলো আছে সেগুলোতে তাদের যে পদায়ন সেটাকে তারা মেধার পরিমাপক মনে করছে। এখন তারা ভুলে যাচ্ছে যে কোটার হিসাবটা কখন আসছে। প্রত্যেকেই ফর্ম পূরণ করে বা আবেদনপত্র জমা দিয়ে আবেদন করতে হচ্ছে, পিলিতে টিকতে হচ্ছে, রিটেন বা লিখিত পরীক্ষায় পাশ করতে হচ্ছে, সেই সাথে মৌখিক পরীক্ষা পার হতে হচ্ছে। কেউ কারো চেয়ে কিন্তু মেধার প্রতিযোগিতায় ধাপে ধাপে কেউ কারো চেয়ে কম পরীক্ষা দিয়ে পার হচ্ছে না। এরপর মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দিচ্ছে, শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে 6টি ধাপ শেষে তারপরে কোটার হিসাবটা আসতেছে। এবং কোটার হিসাবে সবার প্রথম হিসাব হচ্ছে নারী কোটা। আমার একটি প্রশ্ন, বাংলাদেশের জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 16,51,53,000, জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী তা এখন 17 কোটি পার হয়ে গেছে। এই 17 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 8.5 কোটি নারী। এই 8.5 কোটি নারীর প্রায় বড় অংশটি 8 কোটি থেকে 8.25 কোটি প্রান্তিক দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারের নারী। তারা ক্ষেত্র বিশেষে 5 থেকে 10%, কিছু কিছু ক্ষেত্রে তারা 60% নারী কোটা পেয়ে থাকে। তাদের হয়ে কিছু কিছু অতি সচ্ছল অতি ধনী পরিবারের নারী বলছে যে তারা নারী কোটা চায় না। কিন্তু আমার একটি প্রান্তিক পরিবারের অভিভাবক বাবা মা তাদের মেয়েটির বাল্যবিবাহ না দিয়ে এখনো তাদের মেয়েটিকে অনার্সে বা মাস্টার্সে পাঠাচ্ছেন এই আশায় যে তার মেয়েটি হয়তো একটি নারী কোটার মাধ্যমে একটি চাকরি অর্জন করবে। মেয়েটির যদি বিয়ে হয়ে যায় তার শ্বশুরের সংসারে, তার স্বামীর সংসারে একটি মর্যাদাপূর্ণ অবস্থান হবে। আমাদের সুলতানা রাজিয়া, আমাদের ভারতবর্ষের সাবেক সম্রাজ্ঞী, কিংবা আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কিংবা আমাদের নাটোরের রানী ভবানী, তারা যে মহিমা, তারা যে মর্যাদা নিয়ে আমাদের সমাজে বাস করতেন, গত প্রায় 300 থেকে 500 বছরে নারীদের অবস্থান মাটির তলায় চলে গেছে। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে বিভিন্ন কোটার মাধ্যমে উদ্বুদ্ধ করে তাদের অভিভাবকদেরকে পড়াশোনায় নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করে উপবৃত্তি থেকে শুরু করে কোটা দিয়ে নারীদেরকে সেই মাটিতে গেঁথে যাওয়া অবস্থান থেকে
পুরুষরা যে অনেক উপরে একটা অবস্থান করতেছে, নারীদেরকে অন্তত পুরুষের সমান না হোক, অন্তত তাদের হারিয়ে যাওয়া, তাদেরকে হারিয়ে ফেলা যে অবস্থান, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেন সংসার করতে পারে, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেন তাদের হারানো সম্মানের কিছুটা ফেরত পেতে পারে। এই জন্যই নারী কোটা থেকে শুরু করে অন্যান্য কোটা। আমরা যে আদিবাসী আছে আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে, ময়মনসিংহের গারো অঞ্চল, আমাদের যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা, সেই সঙ্গে সিলেট এবং আমাদের যে দিনাজপুর এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের সাঁওতাল আছেন, হাজং আছেন, তাদেরকে যে 5% নৃতাত্ত্বিক কোটা দেওয়া হচ্ছে, সেটিরও কারণ হচ্ছে আর্থসামাজিক অবস্থায় তারা প্রান্তিক, তারা দরিদ্র এবং অতি দরিদ্র। সেই পরিবারগুলোরও অনেক সন্তান, ছেলে এবং মেয়ে, তারা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে জিপিএ ভালো পাচ্ছে। তারা হয়তো 4 এর মধ্যে 3.5 পাচ্ছে, 5 এর মধ্যে 5 পাচ্ছে, তারা হয়তো প্রথম শ্রেণী পাচ্ছে। তারাও কিন্তু তাদের কোটা নিয়ে আবেদন করছে। কোটা মানে মেধাহীনতা নয়, কোটা মানে হচ্ছে তার যে নিম্নতর অবস্থা, সেখান থেকে তাকে মাথা তোলার একটা সুযোগ, তার জীবনের জন্য একটা সুযোগ। তিনিও আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন, তিনিও কিন্তু প্রিলি, রিটেন, ভাইবা, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য পরীক্ষা দিয়ে 5টি-6টি ধাপ পার হয়ে তারপর কোটার হিসেবে আসছেন। এভাবে আমাদের আর্থসামাজিক অবস্থার নিরিখে আমাদের যে প্রতিবন্ধী কোটা, আমাদের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কোটা, আমাদের যে 5-10-60% নারী কোটা, আমাদের যে 10% জেলা কোটা, আমাদের যে ক্ষেত্র বিশেষে 5 থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা, এই সমস্ত কোটাগুলোই প্রাসঙ্গিক। 1972 সালের সংবিধানে এই কোটাগুলোকে স্থান দেওয়া হয়েছে। যুগে যুগে এই কোটাগুলো সংস্কার করা হয়েছে, বিনা কারণে হয়নি। আরো কয়েকটি বছর সময় দিতে হবে। আর্থসামাজিকভাবে তারা নিম্নতর অবস্থানে আছেন। যারা আন্দোলনটাকে কিভাবে দেখছেন? আমরা এই আন্দোলনটাকে এইভাবেই দেখছি যে প্রত্যেকটি আন্দোলনের সু এবং কু আছে, প্রত্যেকটি আন্দোলনের ভালো দিক, খারাপ দিক আছে। আন্দোলনের মাধ্যমে যারা দাবি জানাচ্ছেন তাদের মধ্যে অনেকেই মেধাবী আছেন, অনেকেই হয়তো আবেগে না বুঝেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। বিচার বিভাগ এটি নিয়ে অত্যন্ত আন্তরিক, প্রশাসন এটি নিয়ে অত্যন্ত আন্তরিক। তারা এটি নিয়ে দীর্ঘ 2018 সাল থেকে 2024 দীর্ঘ 5.5 বছর ধরে তারা কাজ করছেন। আমরা তাদেরকে সময় দেব, তাদেরকে সময় দিতে হবে। যে কোটাগুলো 60% আছে, হয়তো সেটা একদিন কমে 10%, 20%, 30% নামবে। যে কোটাটি 30% আছে, সেটি হয়তো এক সময় 5%, 10%, 20% নামবে। যে কোটাটি 5% বা 10% আছে, সেটি হয়তো 1%, 2%, 2.5% নামবে। যে কোটাটি 1%, 5% আছে, সেটি হয়তো 0.5, 0.6 বা 1-2% নেমে আসবে। তাদেরকে সময় দিতে হবে। আরেকটি কথা না বললেই নয়, দীর্ঘ 27.5 বছর মুক্তিযোদ্ধা কোটা বন্ধ ছিল। 1975 সালের বঙ্গবন্ধুকে এবং তার পরিবারকে 15ই আগস্টে নির্মমভাবে হত্যা করার পর 1975 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 1996 সালের 23 জুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পর্যন্ত দীর্ঘ 21 বছর এবং 2002 সাল থেকে 2007 দীর্ঘ 6 বছর, এই দীর্ঘ প্রায় 27 বছর একমাত্র মুক্তিযোদ্ধা কোটা বন্ধ রেখে বাকি সব কোটাই চালু ছিল। হতদরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সংখ্যাই বাংলাদেশে বেশি। বাংলাদেশে যে 2 লক্ষ বা তার কাছাকাছি মুক্তিযোদ্ধা পরিবার আছে, তার খুব সামান্য অংশই সচ্ছল বা অতি সচ্ছল বা মধ্যবিত্ত। বড় অংশটি, সিংহভাগ অংশটি হতদরিদ্র বা অতি দরিদ্র এবং প্রান্তিক। সেই বীর মুক্তিযোদ্ধাগণকে স্বাধীনতা 53 বছরে দীর্ঘ 27 বছর মুক্তিযোদ্ধা কোটা বঞ্চিত করা হয়েছে। এভাবে মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে হীন থেকে হীনতর অবস্থায়, দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায়, খারাপ থেকে খারাপতর অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। সেই ক্ষতিপূরণ আমরা কিভাবে করব? মুক্তিযোদ্ধাদের কোটা সম্পর্কে বারবার 30%-এর কথা বলা হচ্ছে। এই কথাটি যে কত বড় একটি মিথ্যা। দীর্ঘ 27 বছর বঞ্চনার কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা আসলে মূল কোটার অংশ পেয়েছে 30%-এর মধ্যে মাত্র 2.27। এটি একটি পরিসংখ্যান, এটি একটি বাস্তব সত্য। এটি সবাই এড়িয়ে যাচ্ছে। 30% কোটা দেওয়ার কথা বলে দীর্ঘ 53 বছরে সমস্ত রকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী মিলে মুক্তিযোদ্ধা পরিবারের অংশ মাত্র 2.27। দীর্ঘ সময় ধরে বঞ্চিত থেকে 71 সালে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে পঙ্গুত্ব বরণ করে রাজাকারদের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদেরকে হানাদারদের ক্যাম্পে তুলে দিয়ে আমাদের একটাই দাবি হচ্ছে, আমাদের দীর্ঘ 27 বছরের বঞ্চনার ক্ষয়পূরণ আর হবে না। আমরা যে 30% কথা বলে আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধা পরিবার কম শিক্ষিত এবং বেশিরভাগই হতদরিদ্র, সেখান থেকে গোবরে পদ্ম ফুলের মতো অল্প কিছু জিপিএ 5ধারী, অল্প কিছু প্রথম দ্বিতীয় শ্রেণীধারী, অল্প কিছু পদ্ম ফুল ফোটে। সেই পদ্ম ফুলদেরকে 30% কোটা দেওয়ার পরেও আমরা মাত্র 2.27 এসে দাঁড়িয়েছি। আমাদেরকে আর
সামান্য 1-2 বছর, আর হয়তো সামান্য 5-10 বছর সময় দিলে আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধা সন্তানেরই বয়স সরকারি চাকরি 30 বছর শেষ হয়ে গেছে। আর হয়তো অল্প কয়েকশো বা কয়েক হাজার সেই 30% কোটায় 30 বছরের মেয়াদ পূরণ করে তারা হয়তো আবেদন করতে পারবে। তাদের মধ্যে অল্প কয়েকজন হয়তো যোগ্যতা অর্জন করতে পারবে। সামান্য নাতনি অল্প কিছুটা অংশ হয়তো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোটার সুবিধাটা অর্জন করতে পারবে। আর কিছুদিন পরেই আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের কারোরই আর কোটায় অংশগ্রহণ করার, কারোরই আর কোটায় সুবিধা নেওয়ার থাকবে না। এই সামান্য সময়টা আমরা ধৈর্য ধারণ করার জন্য আপামর বাঙালি, আপামর বাংলাদেশের সমস্ত নাগরিককে অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আপনারা একটু সময় দিন। আমরা যদি দীর্ঘ 27 বছর মুক্তিযোদ্ধা কোটা বন্ধ রেখে সমস্ত কোটা চালু রেখে আমরা যদি বঞ্চনার শিকার হয়েও ধৈর্য ধারণ করতে পারি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা 1971 সালে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার পরেও, হানাদারদের বিরুদ্ধে মাত্র 36 দিন থেকে 105 দিনের ট্রেনিং করার পরেও তারা যদি বিপুল শক্তিকে পরাজিত করে একটি দেশ আমাদেরকে উপদেশ দিতে পারে, দীর্ঘদিন তারা ধৈর্য ধারণ করতে পারে। আপনারা সামান্য কয়েকটা বছর আমাদেরকে সময় দিন। আমরা অবশ্যই এই দেশকে ভালোবাসি, আমরা আপনাদের মতোই এই দেশের নাগরিক, এই দেশে আমাদের জন্ম। আপনারা আমরা মিলে, সবাই মিলে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।